প্রকল্প নিয়ে আমরা কথা বলছি, এই যে একটা ভালো খবর বলছি, সেই ভালো খবরটা কি? এতক্ষণ ধরে मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা পুরো বিষয়টা তুলে ধরেছিলাম, যেখানে একেবারে স্পষ্ট এই সেমি কন্ডাক্টর প্ল্যান্ট সেটা আসলে কি কাজ করবে এই প্ল্যান্ট এবং একই সঙ্গে কতটা সংখ্যক মানুষ উপকৃত হবে। কিন্তু দেবাশিস বাবুর কাছে আমি এটা নিয়ে আসি। দেবাশিস বাবু, প্রায় বলা চলে 18 বছর পর আবারও কোথাও গিয়ে শিল্প সম্ভাবনার বিষয়টি সামনে আসছে। এত বছর আমাদেরকে অপেক্ষা করতে হলো না? 18 বছর কেন আমি জানি না। মানে সিঙ্গুরটা বোধহয় হয়েছিল 2011 সালে, যখন মমতা ব্যানার্জি সিঙ্গুরটা সিঙ্গুরটা না হয়ে উনি এলেন। 2011 থেকে হলে তো 13 বছর হয়। যাই হোক, আমি 18 বছরের হিসেবটা বুঝতে পারছিলাম। আর শুধু তো এখানে সিঙ্গুর নেই, সিঙ্গুরের পাশাপাশি আরো বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে শিল্প হওয়ার কথা ছিল। শিল্প সম্ভাবনার কথার কথা বলবো। আর এটা হচ্ছে যে আমরা তো সবাই খুব উল্লসিত হওয়ারই কথা, এত ভালো একটা সংবাদ। একটা যে কোনো শিল্প যদি আমাদের মতো এরম রাজ্যে আসে, তো রাজ্যের তো আর্থিক উন্নতি হবে। যেগুলো ঝন্টু বলছিল বা অরিত্র বলার চেষ্টা করেছে, যে যা শিল্প হলে যেগুলো হওয়ার কথা সেগুলো তো খুব ভালো, সেগুলোর মধ্যে কারো কোনো বিরোধ নেই। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের তো শুধু শুনে আমরা উল্লসিত হই। কারণ এর আগে মমতা ব্যানার্জির স্পেনে গিয়ে সৌরভ গাঙ্গুলিও ইস্পাত কারখানা তৈরি করে ফেলছেন প্রায়, তাহলে সেখানেও পশ্চিমবঙ্গের প্রচুর ডেভেলপমেন্ট হবে। আমি বলছি যে এগুলো কিন্তু আজকে প্রস্তাবের আকারে আছেন, এবং এই প্রস্তাবটার পরে একটা ডিলিংস হবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন হবে। ওনারা শিল্পটা করবেন কি করবেন না, তার বিভিন্ন রকম শর্ত আসবে। তারপরে শিলান্যাসের প্রশ্ন আসবে, তারপর গিয়ে সেটা শিলান্যাসের কথা বলছেন, তার জন্য আলাদা সময় লাগে নাকি? যখন তখন শিলান্যাস। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। কেইন্স সেমিকন বলে গুজরাটে একটি সংস্থা, সানন্দে, বিগত 4 বছর হয়ে গেল এখনো অবধি শিলান্যাসটা করে উঠতে পারেনি। এই সেমিকন্ডাক্টর মেশিন। টাটাও চেষ্টা করছে, যেটাও প্রায় 4 বছর হয়ে গেল, সেমিকন্ডাক্টর মেশিন এখনো হয়নি। আমি এখানে কোনো ডিমোটিভেশনের কথা বলছি না, আমি বলছি আমাদের জন্য সত্যিই তো ভালো খবর। কিন্তু এটা শুধু খবর হয়ে থাকলে হবে না, এটাকে তো আলটিমেটলি বাস্তবায়ন করতে হবে। আমরা এগুলো আপনি দেখুন, আজকে সৌরভ গাঙ্গুলিও তো স্পেনে গিয়ে বললো মমতা ব্যানার্জি যে আমাদের ইস্পাত কারখানা হবে। এখনো অবধি ঠিক কী হলো? এই জায়গাটাই বলছি, আমরা তো শুধু খবর শুনলেই আমাদের ইকোনমি দাঁড়িয়ে যাবে না, আলটিমেটলি তো শিল্পটাকে করতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এই যে আজকে আমরা সমস্ত জায়গায় বলি না মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি কিন্তু মেক ইন ইন্ডিয়া কিছু হচ্ছে না। আসলে ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, আমরা যে বাড়িতে যখন শীতকালে গিজার চালাই, গিজারে একটা টেকনোলজি আছে যাকে বলা হয় গ্লাস লাইন টেকনোলজি। এই যে ভারতবর্ষে প্রতি মাসে প্রায় 1 লক্ষ বা 1.5 লক্ষ গিজার তৈরি হয়, কিন্তু কেউ এই গ্লাস লাইন টেকনোলজিটা বানাতে পারে না, এটাকে ইম্পোর্ট করা হয় বাইরে থেকে। তো আমি বলছি, এই যে মেক ইন ইন্ডিয়া, এই শব্দটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু আসলে আমাদের যে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার বা এগুলোকে ডেভেলপমেন্টের এখনও কোনো সুযোগ ঘটেনি বা সুযোগ হয়নি। আমরা খুব মোদিজি যেটা অ্যানাউন্স করেছে শুনতে খুব ভালো লেগেছে, কিন্তু এটাকে বাস্তবায়ন করতে গেলে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ডেভেলপমেন্ট করতে হবে। ছোট ছোট অনেক জায়গা আছে, যেই জায়গাগুলোকে যদি কারেক্টিভ মেজার নেওয়া যায়, তাহলে কিন্তু অলরেডি যে শিল্প, আমি শুধু কলকাতার কথা বলছি না, ভারতবর্ষেও যদি কিছু হয় সেটার এফেক্ট তো কলকাতা পাবে। তো সেই জায়গাতেও অনেক কিছু ডেভেলপমেন্ট হবে। শুধুমাত্র মার্কেটিং করলে হবে না। আসলে বিজ্ঞাপনের জন্য, রাজনীতির জন্য বিজ্ঞাপন খুব ভালো, কিন্তু শিল্পের জন্য শুধুমাত্র বিজ্ঞাপনে চলে না। শিল্প করতে গেলে কিন্তু বিজ্ঞাপন না থাকলে পরিচিতি আসবে কোথা থেকে? অরিত্রম, এখান থেকেই জানবো। কারণ যেই চিপটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত একটা বড় জায়গা নিতে চলেছে, বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে যা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, সুতরাং একটা তো আশার আলো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। এটা তো শুধু মার্কেটিং নয়, তুমি বললে পলিটিক্যাল হয়তো অনেক ইস্যু সামনে আসতে পারে, অনেক বাধা হয়তো সম্মুখীন হতে পারে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এইরকম একটা প্রজেক্ট চাইলে কি রাজ্য এর আগে পারতো না? নিঃসন্দেহে রাজ্যের সঙ্গে কেন্দ্রের তুলনা কোনোভাবেই টানা যায় না, কিন্তু তারপরেও প্রশ্নটা আসছে। তার কারণ বহুবার আমরা দেখেছি বাণিজ্য সম্মেলন হয়েছে, বহুবার শিল্পপতিরা তারা এখানে এসেছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, স্বাক্ষর হয়েছে, কিন্তু তারপরেও তা বাস্তবায়নের পথে যায়নি। দেখুন, অবশ্যই রাজ্য চাইলে অন্যান্য অনেক কিছুই করতে পারত, এবং বিদেশ নীতি হয়তো রাজ্যের পার্ট নয়, কিন্তু বিদেশের আন্তর্জাতিক সম্পর্কের বাইরেও রাজ্যের রিসোর্সগুলিকে ব্যবহার করে রাজ্য চাইলে অনেক প্রজেক্টই করতে পারতো, কিন্তু করেনি। কিন্তু এই সেমিকন্ডাক্টর শুধুমাত্র একটা নাম বা একটা প্রযুক্তি তাই নয়, এই সেমিকন্ডাক্টরের সাথে কিছু কিন্তু রাজনৈতিক ক্ষমতাও জড়িয়ে আছে। তার কারণ গোটা বিশ্বে আপনি যদি দেখেন, এই গোটা আলোচনাটা সেমিকন্ডাক্টর আজকের নতুন আলোচনা নয়, কিন্তু 2021-22 যখন কোভিড পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের তাইওয়ান, চীন, আমেরিকা, এই গোটা যে আন্তঃসম্পর্কটা নেটওয়ার্কটা ছড়িয়ে আছে, সেখানে একটা ভয়ঙ্কর সাপ্লাই চেন ক্রাইসিস তৈরি হয়।
এবং এই সাপ্লাই চেন ক্রাইসিসের জন্য কিন্তু ইলেকট্রনিক গেজেট এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যাপক ক্ষতি হয়েছিল, প্রচণ্ড মূল্যবৃদ্ধি হয়েছিল। তখন সাউথ এশিয়ান কান্ট্রিগুলি তারা বুঝতে পারে যে এই যে অর্থনৈতিকভাবে এই বিদেশি শক্তির ওপরে নির্ভরশীলতা, সেইটার কারণে আমাদের কিন্তু অনেকটা ভরসা তাদের ওপরে করতে হচ্ছে। যখনই আমাদের কিন্তু এই যে ভরসার জায়গা বলছো, সেই ভরসার জায়গা থেকে যদি একটু সরে এসে নিজেরা নিজেদের মতন করে সবটা তৈরি করা সম্ভব হয়, তাহলে হয়তো অবশ্যই অন্যের ওপর মুখাপেক্ষী হয়ে থাকা জায়গাটা থাকবে না, যেই প্রচেষ্টা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিরন্তর করে চলেছেন। এমনকি শুধুমাত্র এই চিপ যেটার কথা বলা হচ্ছে বা এই প্রকল্পের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষ উপকৃত হবেন তা নয়, এমনকি বিদেশের মানুষের সঙ্গে এই যে সম্পর্কটা, বাণিজ্যিক সম্পর্ক, সেটাও কিন্তু অনেকটাই উন্নত হবে। দেবাশিসবাবু হাত তুলেছেন, আমি অবশ্যই ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদেরকে ফিরতে হচ্ছে, সেই কারণে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনাদেরকে দেখাবো এই সেমি কন্ডাক্টর প্লান্ট যেটার কথা বলা হচ্ছে সেটা আসলে কি। 2021-এ মোদী এখানে নির্বাচন প্রচারে এসে একটা কথা বলেছিল যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ থেকে যা যা ছিনিয়ে নেওয়া হয়েছে তা আমি ফিরিয়ে দেব। আমি কালকে ঘোষণাটা যখন তোমরা টপিকটা আমাকে জানালে রাতে, তখন একটা বই পড়ছিলাম রঞ্জিত রায়ের দ্য অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গল। মানে কতটা বঞ্চনা একটা স্টেট। তুমি শুরুতেই বলছিলে যে হুগলি নদীর ধারে কলকাতা একটা ইয়ে ছিল, এত সমৃদ্ধ একটা জনপদ, মানে অবিভক্ত ভারতবর্ষেও সমৃদ্ধ জনপদের মধ্যে একটা ছিল শুবে এই বাংলা, সবচেয়ে ট্যাক্স আমরা পেড করতাম। অরিত্র বলছিল জিডিপির অঙ্কটা একটার পর একটা ছিনিয়ে নেওয়া হয়েছে, বঞ্চনা। তারপরে দায়ী শুধু ওরাও নয়, আমরাও। আভ্যন্তরীণ যে উইন উইন সিচুয়েশন শিল্পের, উইন উইন সিচুয়েশন, দেখো শিল্পের তো একটা ট্যাগলাইন নিয়ে থাকে, বটম লাইন একটা থিওরি থাকে যে যারা ইনভেস্টার তারা একটা স্টেবল পরিবেশ পাবে। সেই স্টেবিলিটি শুধু পলিটিক্যাল স্টেবিলিটি নয়, সোশ্যাল স্টেবিলিটি। এই সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটিটা না থাকার জন্য 70-এর দশকের পর থেকে কিন্তু এখানে গ্র্যাজুয়ালি বাঙালি ইনভেস্টাররাও পালিয়েছে। মানে আমি বলছি বাঙালি ইনভেস্টাররাও বহু পালিয়ে গেছে, মানে তাদের তো ইনভেস্ট করতে হবে। বিহার তাদের কাছে অনেক সেফ জোন, ঝাড়খণ্ড অধুনা যেটা তৈরি হয়েছে সেফ জোন। ফলে এই সব কিছু প্রতিকূলতা সামলে 60,000 কোটি টাকার যে বিনিয়োগের এই ভয়ানক একটা সিদ্ধান্ত, মানে আমি কেন বলছি স্বাধীনতা এত বছর পরে আমাদের প্রজন্ম, অরিত্রদের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, এরা যে এইটা বাস্তবায়িত হতে দেখছে, বা যদি এটা সত্যিকারে সাকসেসফুলি পশ্চিমবঙ্গ সরকার ল্যান্ড ব্যাংক থেকে জমি দিয়ে কার্যকর করে, তনয় তোমাকে বলছি যে গ্লোবাল কম্পিটেন্ট সেন্টার হিসাবে ভারতবর্ষের কেন পৃথিবীর মানচিত্রে কলকাতা স্থান পাবে। কারণ এই সেমিকন্ডাক্টর এটা কিন্তু একটা এমন ইন্ডাস্ট্রির পার্ট যা অনেকগুলো কনসলিডেটেড হেভি ইন্ডাস্ট্রিকে শুধু নয়, লাইট ইন্ডাস্ট্রিকেও বেগ দেবে, আমি এটা বলছি। আর তৃতীয় হচ্ছে এখানে আরও কিছু সমস্যা আছে, যে এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই একাধিক যে এই ধরনের বিনিয়োগের প্রস্তাব, এর আগেও 2014-এর পর থেকে একাধিকবার প্রস্তাব এসছে, শুধু পলিটিক্যাল সদিচ্ছা, ল্যান্ড অকুপেশনের সদিচ্ছা, এটা স্টেট গভর্নমেন্ট করে উঠতে পারেনি বলে কিন্তু সেটা কার্যকরী হয়নি। বিহারেও পর্যন্ত চলে গেছে কিছু কিছু ইন্ডাস্ট্রি। ফলে আমি খুব আশাবাদী যে এই ধরনের এত বড় একটা বিনিয়োগ স্টেট গভর্নমেন্ট অন্তত উদারভাবে এটা দেখবে। একদমই তাই। কিন্তু নিঃসন্দেহে অনেক 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 বড় একটা ঘোষণা, আর এই ঘোষণা বাস্তবায়িত হওয়ার পর বুঝতে পারছেন কি হবে। একটু আলোচনা আমরা করি আজ এই বিষয়টা নিয়ে। সত্যি খুব ভালো খবর আপনাদের সামনেও রাখতে পেরে ভালো লাগছে, কিন্তু এই যে বাস্তবায়ন এবং তার সঙ্গে চাকরি বাকরি পাওয়া এবং তার পরবর্তী সময় কি হতে চলেছে, যাদের সঙ্গে আলোচনা করে জানবার চেষ্টা করবো তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। স্টুডিওতে রয়েছেন একেবারে ডান দিকে রয়েছেন ঝন্টু বড়াই, অধ্যাপক, আপনাকে আর স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। আমি শুরুতেই অরিত্রকে দিয়ে শুরু করব, তার কারণ ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং সবথেকে বড় বিষয় যে এই স্টেজে যারা দাঁড়িয়ে রয়েছে তারা ভাবনা চিন্তা করে যে যদি কোনো শিল্প আসে, কৃষি তো অবশ্যই রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শিল্পটা আসা মানে হচ্ছে বহু মানুষের কর্মসংস্থান হওয়া। একটা সবুজ বিপ্লব শুধু নয়, তারই সঙ্গে সঙ্গে শিল্প বিপ্লবও যদি হয় সেটা হয়তো পরবর্তী সময় অনেক অনেক বেশি উপকারে আসবে প্রত্যেকের, এমনটা কি মনে হয়? আর সবথেকে বড় কথা, পুজোর আগে এরকম একটা উপহার। দেখুন, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা বলে আমি মনে করছি, এবং কেন কেন্দ্রীয় সরকার এরকম একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন তার পেছনে বিভিন্ন রকম পলিটিক্যাল কারণ রয়েছে, যার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমি কিছুদিন আগেই পেয়েছিলাম। কারণ প্রধানমন্ত্রীর যে ইকোনমিক অ্যাডভাইজারি কমিটি, তার পক্ষ থেকে সঞ্জীব সান্যাল মহাশয় তিনি একটি রিপোর্ট তৈরি করেন, যেখানে 1960-61 সাল থেকে 2023-24 পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলির জিডিপি, পার ক্যাপিটা ইনকাম ইত্যাদি বিভিন্ন অর্থনৈতিক প্যারামিটার নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি তিনি করেছেন, এবং সেই স্টাডিতে অ্যালার্মিংলি
দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা ড্রাস্টিক্যালি খারাপ, এবং সেই খারাপটা কতটা হতে পারে 1960-61 সালে যেখানে ভারতবর্ষের যে সম্পূর্ণ জিডিপি যেখানে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন ছিল মোর দ্যান 10%, সেটা 2023-24 এসে প্রায় হাফ হয়ে গেছে, 5.6%-এর কাছাকাছি চলে এসছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন টু ন্যাশনাল জিডিপি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে পশ্চিমবঙ্গের যেহেতু কোনো বড় শিল্প নেই, এবং পশ্চিমবঙ্গের বড় শিল্প না থাকার কারণে অন্যান্য অ্যান্সিলিয়ারি শিল্পগুলো চলে যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হচ্ছে ব্রেন ড্রেন। হাই স্কুল লেভেল থেকেই ছেলে মেয়েদেরকে যদি আপনি সার্ভে করেন, তাদের মধ্যে একটা ইন্টেনশনই থাকে যে এই স্কুলটা শেষ হয়ে যাবে, তারপর কলেজে পড়বো এবং কলেজটা একটা ডিগ্রি নিয়ে কলকাতার বাইরে চলে যাব। ইনফ্যাক্ট এখন সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় এত খারাপ অবস্থা যে লোকজন স্কুলের পরেই বাইরে চলে যাওয়ার একটা পরিকল্পনা করছেন। সেই জায়গা থেকে কলকাতা এবং ইস্ট কোস্ট যেটা আমাদের ভারতবর্ষের, এই পূর্ব দিকটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই ভাবছেন, এবং যেহেতু এই পূর্ব দিকে পশ্চিমবঙ্গ অ্যাজ আ স্টেট তার যেহেতু প্রচুর রকম রিসোর্স রয়েছে, খনিজ সম্পদের রিসোর্স রয়েছে, প্রাকৃতিক রিসোর্স রয়েছে, পোর্ট রয়েছে, আমরা কোনো দিক থেকে কোনো জায়গায় ঘাটতিতে নেই, কেবল একটাই ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি বা রাজনৈতিক সুপরিবেশ, যাতে একজন বিনিয়োগকারী বা একজন শিল্পপতি তিনি আসতে পারেন এবং তার মনে যেটা দরকার সেটা হচ্ছে এটা সবথেকে বড় বিষয় যে পূর্ববর্তী যা সিচুয়েশনগুলোর সম্মুখীন আমরা হয়েছি তার প্রেক্ষিতে তুমি বলছো। বেশ, ঝন্টুদা।